3 দিনের বাংলাদেশ মিশন শেষ করে দিল্লিতে ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। অ্যাম্বাসেডর সার্জিও গোর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে, ফলে সেখানেই তার ফিরে যাওয়ার কথা। কিন্তু 3 দিন অবস্থানকালে সার্জিও গোর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন। এর বাইরে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমেরিকায় বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত তার সঙ্গেও। এই সফরে এসে কক্সবাজার যে রোহিঙ্গা ক্যাম্প সেখানেও পরিদর্শনে গিয়েছেন তিনি। মাথায় রাখতে হবে, রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য এখনো যে মানবিক সহায়তা বা জয়েন্ট রেসপন্স প্ল্যান নামের যে বৈশ্বিক কর্মসূচি, তাতে বড় একটা অংশীদার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকেই বলছেন যে রোহিঙ্গা সংকটের যে সমাধান, অর্থাৎ রোহিঙ্গাদের যে নিজ দেশে প্রত্যাবর্তন করা, তাদেরকে ফেরত পাঠানো, সেই ক্ষেত্রে হয়তো যুক্তরাষ্ট্রের সরাসরি খুব বেশি ভূমিকা রাখার সুযোগ নেই। কারণ এরই মধ্যে কিন্তু মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের নানান ধরনের চাপ নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারপরেও এই রোহিঙ্গা সংকটের যেহেতু সহসা সমাধান হচ্ছে না, তার মানে তাদেরকে বাংলাদেশে রাখতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, পড়াতে হচ্ছে, ন্যূনতম চিকিৎসা দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার এই মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে তার এই সফরটিও খানিকটা তাৎপর্যপূর্ণ। ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে যান সার্জিও গোর। সেই বৈঠক শেষে বেরিয়ে খানিকটা স্বপ্নদিত হয়েই সাংবাদিকদের সাথে একটু কথাও বলেছেন সার্জিও গোর। এবং সেখানে সার্জিও গোর যেটি স্পষ্ট করেছেন সেটা হচ্ছে দুটো বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকটি খুবই ভালো হয়েছে, ফলপ্রসূ হয়েছে এবং এইখানে অর্থাৎ বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে তার দেশ আগ্রহী। এবং তিনি একটু টাইম ফ্রেমও উল্লেখ করেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ পরবর্তী 7 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসবে এবং তারা অনফিল্ড এসে যাচাই বাছাই করে দেখবে কোন খাতে তারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করতে চান। ফলে সেটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষ করে যাওয়ার পথেই কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রীকে একটি টেক্সট পাঠান এবং যেই টেক্সটের সারমর্ম হলো বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, যারা ভ্রমণ করতে চান, তাদের জন্য একটা ভ্রমণ সতর্ক বার্তা বা ট্রাভেল অ্যাডভাইজরি যেটাকে তারা বলে, সেটি 1 স্টেপ আপ করা হয়েছে। অর্থাৎ আগে এখানকার নিরাপত্তা নিয়ে তাদের যে শঙ্কা ছিল সেই শঙ্কাটি খানিকটা কমেছে। এটির প্রায়োগিক অর্থ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, সরকার কাঠামো, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বলছে যে বিশেষ বিশেষ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম বা এরকম অঞ্চল ছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গায় ভ্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপদ। ফলে এই দুটো ইতিবাচক বার্তা নিশ্চিতভাবেই প্রকাশ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন দিয়েছেন। এবং এই যে বিনিয়োগ বৃদ্ধির যে বার্তা, সেই বার্তাটি যেরকম আসার কথা, একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখিও কিন্তু বাংলাদেশকে ফেলছে। কারণ মাথায় রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এদেশে বিনিয়োগকারী হিসেবে নতুন নয়। বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্র, স্থলভাগে আমরা যে গ্যাস ব্যবহার করি, সেই গ্যাস ক্ষেত্রের সবচেয়ে বেশি 50% বেশি গ্যাস এখন উৎপাদন করে মার্কিন কোম্পানি শেভরন, যারা আমাদের সবচেয়ে বড় যে গ্যাস ক্ষেত্র বিবিয়ানা সেটি পরিচালনা করে। ফলে এবং শেভরন বিভিন্ন অর্থ বছরে সরকারকে সবচেয়ে বেশি ট্যাক্স প্রদানকারী কোম্পানিও বটে। ফলে এখানকার ব্যবসা বাণিজ্য কাঠামো সেটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনোভাবেই পরিচয় রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত 10, 15, 20, 25 বছরে যেটি ঘটেছে, বাংলাদেশের যে আমলাতান্ত্রিক জটিলতা, এখানকার ইজ অফ ডুইং বিজনেস এর যে অবস্থা এবং এখানকার আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম ইত্যাদি ইত্যাদি ঘটনা, এবং কোথাও কোথাও রাজনৈতিক কিংবা প্রশাসনের লোকজনের যে কমিশন খাওয়ার যে প্রবণতা, সেইটা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বা উদ্যোক্তারা পৃথিবীর কোথাও সম্ভবত সহ্য করেন না। ফলে তারা কাগজে কলমে, অর্থাৎ চুক্তিতে যা থাকে তার বাইরে কোনো ধরনের অর্থ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করতে গেলে তারা সচরাচর করতে রাজি হন না, যেটি হয়তো অনেক দেশ করে থাকে বলে ধারণা। ফলে সেই জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা ব্যবসা বাণিজ্য করতে আসতে চাইলেও তাদের পক্ষে সেটি বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কতখানি সহজ করতে পারে, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি এ ধরনের ঘুষ,
অথবা স্পিড মানি যাই বলি না কেন, কিংবা কাজ সহজ করার জন্য যদি কোনো মাধ্যম হিসেবে যারা কাজ করে তাদেরকে যদি বাড়তি কোনো টাকা দেন, তাহলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে। ফলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কতখানি হবে, কিভাবে হবে, তার একটা বড় অংশই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের প্রশাসন যন্ত্র, বাংলাদেশের ব্যবসায়ী, বিশেষ করে যারা তাদের লোকাল এজেন্ট হবেন, তাদের আচরণ, তাদের সদিচ্ছা এবং তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর। এসব কথা বলে বিশ্লেষকরা এটাও বলছেন যে এটি যেরকম একটি সুযোগ, সেই সুযোগটিকে কাজে লাগাতে হবে। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে চীনের সঙ্গে যে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগে যে বাংলাদেশের নির্ভরতা বা যে ঘনিষ্ঠতা, সেটিও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথা কিনা এবং সেই প্রসঙ্গটিও আলোচনায় এসেছিল কিনা, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন এখনও। মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতের সঙ্গে বৈঠকের পরপরই সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার সঙ্গে অর্থাৎ এই গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ চীন যে ব্যবসায়িক সম্পর্ক, যে ঘনিষ্ঠতা এবং প্রধানমন্ত্রীর চীন সফর, সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে এ ধরনের বিষয় আলোচনায় আসে নাই, কাজেই ধরে নেওয়া যেতে পারে ঢাকা বেইজিং সম্পর্কের যে ঘনিষ্ঠতা অথবা প্রধানমন্ত্রীর যে সফর, সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা নেই। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যেহেতু সরকারের প্রধানতম কূটনীতিক হিসেবে, নীতি নির্ধারক হিসেবে কূটনীতির বিষয়গুলো দেখভাল করেন, ফলে সব কথা হয়তো তিনি গণমাধ্যমে বলবেনও না। কিন্তু যারা কূটনীতি নিয়ে কাজ করেন, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কাজ করেন, তারা বলছেন যে এই অঞ্চলে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানতম নীতি হচ্ছে চীন ঠেকাও। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চীনের যে ব্যবসায়িক ঘনিষ্ঠতা, যে প্রকল্প বাস্তবায়নের ঘনিষ্ঠতা, সেগুলো নিয়ে চীনের মাথা ব্যথা থাকাটা খুবই স্বাভাবিক। এবং একই সাথে এটিও মাথায় রাখতে হবে নির্বাচনের আগে, অর্থাৎ 9 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় যে ERT অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড সই হয়েছে, সেখানেও কিন্তু অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে। এখন বাংলাদেশ সেগুলো মানতে বাধ্য কিনা অথবা সেগুলো মানাতে যুক্তরাষ্ট্র কোনো কৌশল বা চাপ প্রয়োগ করবে কিনা, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু নিশ্চিতভাবেই অনেকেই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বার্তাটি স্পষ্ট করে গেছেন, এমনকি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে কিভাবে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ যুক্তরাষ্ট্রের এখানে বাড়ানো যায়, সেটি তাদের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা ছিল। ফলে বেইজিংয়ের সঙ্গে ঢাকার যে ঘনিষ্ঠতা, সেটি যে বেইজিংয়েরও সেটি যে ওয়াশিংটনের মাথা ব্যথার বিষয়, তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে যেদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ বৈঠকটি করেছেন, অর্থাৎ বৃহস্পতিবার, সেদিন সকালেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের যিনি রাষ্ট্রদূত তিনি, এবং অর্থমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করেছেন। ফলে এই চীন ঠেকাও যে নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান, সেটি নিশ্চিতভাবে আলোচনায় থাকার কথা, সেটি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করুন অথবা নাই করুন। ঢাকা সফরকালে সার্জিও গোর ভারতের নতুন যে হাই কমিশনার বাংলাদেশে অর্থাৎ দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠক নিয়ে নানান আলোচনা চলছে। এখন আমরা বোঝার চেষ্টা করতে চাই যে এই বৈঠকটি আসলে তিনি কেন করলেন। সার্জিও গোর নিজেও কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, এবং একই সাথে দীনেশ ত্রিবেদী তিনিও মূলত রাজনীতিক, ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। ফলে দুজনই কিন্তু রাজনৈতিক নিয়োগ পাওয়া ব্যক্তি, এবং রাজনৈতিক নিয়োগ পাওয়া ব্যক্তির অর্থ হচ্ছে সার্জিও গোর যেরকম ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন, তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, দীনেশ ত্রিবেদীও ঠিক একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন, তার বিশ্বস্ত মানুষ। আবার সার্জিও গোরের স্টেশন অর্থাৎ কাজের ক্ষেত্র, তার পোস্টিং এখন দিল্লিতে। ফলে তিনি যেহেতু বাংলাদেশে এসছেন, সেখানে ভারতের হাই কমিশনার বা ভারত সরকারের পতাকাবাহী যে মানুষটি, তার সঙ্গে তার দেখা হওয়াটা খুবই স্বাভাবিক। ফলে এই বৈঠকটিকে নেহায়েত সৌজন্যতার বৈঠক বললে বোধ করি ভুল বলা হবে না। কিন্তু আসলে কি কেবল সৌজন্যতার বৈঠক? যতটুকু জানা যাচ্ছে কূটনৈতিক বিভিন্ন সূত্র থেকে, যে এই বৈঠকে
খুব স্বভাবতই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশের বাংলাদেশ কেন্দ্রিক বেশ কিছু অভিন্ন স্বার্থ রয়েছে। ধরেন ভারতের পক্ষ থেকে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থের জায়গাটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সম্পর্কটা স্বাভাবিকীকরণের একটা আশা বলি বা আশ্বাস বলি সেটি ছিল, কিন্তু সেটি খুব বেশি গতি সম্ভবত এখন পর্যন্ত পায়নি। এখন পর্যন্ত যে পায়নি তার বড় প্রমাণ হচ্ছে 12ই জুন ঢাকায় আসার পরে দীনেশ ত্রিবেদী 13 দিন তাকে অপেক্ষা করতে হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি সদ্য বিদায়ী জনাব শাহাবুদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করে তার পরিচয়পত্র পেশ করতে, এবং 25 জুন যে তিনি পরিচয়পত্র পেশ করলেন তার প্রায় মাসখানেক পরে তিনি প্রথম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পেলেন। একটা বড় ব্যাখ্যা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পররাষ্ট্রমন্ত্রীর একটা বড় সময়ই জাতিসংঘ সহ বিভিন্ন কাজে ঢাকার বাইরে অর্থাৎ দেশের বাইরে অবস্থান করছিলেন। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে কিন্তু ভারতীয় নতুন হাই কমিশনারের এখন পর্যন্ত বৈঠক বা দেখা সাক্ষাৎ হয়নি। ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক খুব স্বাভাবিক সেটি বোধ করি বলার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার দিনই ভারত সরকারের প্রধান অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী তাকে সপরিবারে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। সম্প্রতি ভারতে অনুষ্ঠেয় যে ব্রিক্স সম্মেলন যেটি সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু সেই সফরও ঢাকার পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। এসব কথা বলার অর্থে ঢাকা এবং দিল্লির ভিতরে সম্পর্কের একটা টানাপোড়েন এখনও স্পষ্ট। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ পশ্চিম এশিয়ায় বা দক্ষিণ এশিয়ায় বিশেষ করে তার প্রধানতম নির্ভরতার জায়গা বা সবচেয়ে বড় অংশীদার সম্ভবত ভারত। এমনকি একসময় এটিও বলা হতো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে ওয়াশিংটন বা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দেখে। ফলে এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশে যেরকম একটি ভালো রাজনীতি দরকার, বাংলাদেশে যেরকম একটি স্থিতিশীল অর্থনীতি দরকার, ঠিক একইভাবে প্রতিবেশী ভারতও যেহেতু 3 দিকে বাংলাদেশের সঙ্গে তার সীমানা, ফলে ভারতও সম্ভবত সেটি চায় বাংলাদেশের গভর্নমেন্ট অব দ্য ডে যারা আছেন অর্থাৎ তাদের সঙ্গে একটি ভালো সম্পর্ক করার। এখন সেটি করার ক্ষেত্রেও সার্জিও গুর কোনো দুতিয়ালি করে গেলেন কিনা সেই প্রশ্ন তো থাকতেই পারে, এবং সম্ভবত দীনেশ ত্রিবেদী সার্জিও গুর বৈঠকে এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা, বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস এবং চীনের যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বর্তমান সরকার নতুন করে যুক্ত হয়েছে, আগে থেকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমল থেকেই, ফলে সেসব বিষয় নিয়ে তাদের অভিন্ন যে স্বার্থ এবং অভিন্ন যে উদ্বেগের জায়গা সেগুলো নিয়ে দুই দূতের আলাপ হলো কিনা সেটিও অনেককে ভাবাচ্ছে। সেটি যদি হয়ে থাকে তাহলে সেই বার্তাটি তিনি আবার প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশের সরকার প্রধানের কাছে কোনো বার্তা দিলেন কিনা সেটিও হয়তো সময় বলবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশে এই যে ভ্রমণ সতর্কবার্তা আপগ্রেড করা কিংবা বিনিয়োগের যে আগ্রহ, তার পেছনে যে ঘটনাটি সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে সেটি হচ্ছে একটি নির্বাচন হয়ে যাওয়া এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়া। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ যারা করবেন তারা এখন জানেন যে তারা যদি এখন এখানে বিনিয়োগের ভাবনা নেন তাদের হাতে অন্তত আরও 4.5 বছর সময় রয়েছে। ফলে সেই বার্তাটি সম্ভবত একটা জোরালো বার্তা এবং সেটি সম্ভবত সম্পর্কটিকে আরও ঘনিষ্ঠ করছে। ফলে রাজনৈতিক যে বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকতে পারে বলে অনেকেই বলছেন সেটি হচ্ছে বাংলাদেশে নতুন করে যেন কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা না দেয়, বাংলাদেশে যেন ভিন্নমত প্রকাশের সুযোগ থাকে। পশ্চিমা বিভিন্ন দেশ কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশনের কথা বলছেন, এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন। ফলে সেই বার্তাটিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সার্জিও গুর বাংলাদেশকে দিয়ে গেলেন কিনা সেটি একটি বড় প্রশ্ন। এবং অনেকেই বলছেন যে রিকনসিলিয়েশন যদি না হয় তাহলে বাংলাদেশ সহ এই অঞ্চলে দক্ষিণপন্থী রাজনীতির একটি উত্থান ঘটতে পারে, যেটি নিয়ে পশ্চিমা অনেকের নানা ধরনের শঙ্কা বা ভয়ও রয়েছে। ফলে তার বিপরীতে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে কিভাবে মধ্যপন্থী রাজনীতি
টেকসইভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং সেটি টেকসই হলে যে গণতন্ত্র টেকসই হয়, গণতন্ত্র টেকসই হলে যে অর্থনীতি টেকসই হয় এবং অর্থনীতি ঠিক থাকলে অর্থাৎ অর্থনীতি টেকসই থাকলে স্থিতিশীলতা আসে এবং সেই স্থিতিশীলতা থাকলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়, ফলে মার্কিন বিনিয়োগকারীরাও তার যে বিনিয়োগ আছে অথবা তাদের যে বিনিয়োগ পরিকল্পনা আছে সেখান থেকে তারা তাদের যে কাঙ্ক্ষিত সুফল অর্থাৎ তাদের যেটি ফেরত পাওয়ার কথা, যে লাভের কথা বলা হয় সেটি তারা পেতে পারে। একই সাথে বিশেষ করে ভারত এবং মিয়ানমারের সাথে প্রায় 12-13 বছর আগে যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়েছে, যেখানে তেল গ্যাস অনুসন্ধানের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং যেটির জন্য এরই মধ্যে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট সই করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে, সেখানেও ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হয়তো এগিয়েই থাকবে। এমনকি হয়তো এই বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তেল গ্যাস অনুসন্ধানে সবচেয়ে ভালো পারফর্ম করার কথা বলেও অনেকে মনে করেন। স্থলভাগে যেরকম শেভরন কাজ করছে কিংবা এলএনজি সরবরাহে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি যেরকম কাজ করছে, এরকম কোনো বৃহৎ মার্কিন কোম্পানি যদি গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের কাজও পেয়ে যায়, কয়টি ব্লকে সেটি আমরা জানি না অথবা সরকারের সদিচ্ছা কি সেটি এখন স্পষ্ট নয়, তাহলে তার সেটির জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ফলে সেই রাজনৈতিক স্থিতিশীলতার প্রক্রিয়া হিসাবে রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলা হচ্ছে। সেই বার্তাগুলোও ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশের যে নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে গেলেন সেটি দিয়ে গেলেন কিনা সেটি হয়তো সময়ই বলবে।